भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। ভোট প্রচারে বেরিয়েছেন ভারতী ঘোষ, কেমন সাড়া পাচ্ছেন? ভালো, খুব ভালো। খুব স্বাভাবিকভাবেই একটা সময় সাধারণ মানুষের পাশে থাকতেন এবং এখনো অন্যভাবে পাশে থাকার চেষ্টা করছেন। তার কারণ তিনি মনে করেন যে রাজনীতির মাধ্যমেই হয়তো মানুষের উপকার আরো বেশি করা যাবে। সকাল সকাল ভোট দেবেন, নির্ভয় ভোট। যে এলাকায় একসময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, মামলা হয়েছিল, সেখানেই ভোট প্রচারে ভারতী ঘোষ। একদম জল পাচ্ছেন না? দেখুন না, সেই মাথাটা সারেন্দ্র আছে, একটু আপনি নিজে টিপিয়ে দেখবেন। এই বুড়া লোক 81 বছর বয়স, সেই জল টিপে খেতে পারবো? অজিত বাবু এত বড় 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 কথা বলেন, বড় বড় কথা। হ্যাঁ, কথায় মনে হচ্ছে সব দিয়ে দিচ্ছে, কিচ্ছু দেয়নি। কিছু কিছু অভাব অভিযোগ শুনছেন, কি মনে হচ্ছে? মনে হওয়ার কিছু নেই, এগুলো এমন সত্য যে মনে হওয়ার কিছু নেই। দিস আর ফ্যাক্টস, সত্যি, রিয়েল ডাটা, যেটা গ্রামে গ্রামে এসে দিচ্ছে। অজিত মাইতির নাকি এলাকা, উনি নাকি পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি। লজ্জা করে না? লজ্জা করে না যে 2014 সালে এরা বলছে ভোট চাইতে এসছে আর তারপর ঢোকেনি? 81 বছরের ভদ্রলোক বলছেন আমি জল পাচ্ছি না। ঘরের অবস্থা দেখুন, বলছে সরকার থেকে কোনো সাহায্য পাচ্ছি না। লজ্জা হওয়া উচিত। যখন বড় 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 কথা বলে না, এটা মনে রাখা উচিত যে বেশি বড় বড় কথা বললে মানুষ তার উপযুক্ত জবাব দেবে। মানুষের মুখ কিন্তু এইভাবে ভয় দেখিয়ে, গাড়ির কাঁচ ভেঙে, কোর্টে দৌড়িয়ে, গুন্ডাগির্দি করে, ভোট লুট করে মানুষের মুখ বন্ধ করা যাবে না। এবার কি জবাব দেবে বলে মনে করছেন মানুষ? নিশ্চয়ই দেবে, ভালো রকম জবাব দেবে। মানুষ 81 বছর পর্যন্ত যদি জল না পায়, আর কখন জল পাবে? কবে জল পাবে? এগুলো লোকগুলোকে দেখুন না কি অবস্থা। ভালো ভালো কথা শুনে তো লাভ নেই, ভালো সুন্দর মুখ দেখে লাভ নেই। মানুষ যখন জলের অভাবে হাই হাই করে, তখন সুন্দর মুখ দেখবে, সিনেমায় টিকিট কেটে দেখবে? হয় কোনোদিন? বাস্তবে দাঁড়িয়ে কথা বলছি। রাস্তাঘাট, পানীয় জল, অনেক সমস্যা, সমস্ত সমস্যায় শুনছেন তিনি মন দিয়ে। আর একই সঙ্গে এমনকি পুলিশ নিয়েও অভিযোগ করছে সাধারণ মানুষ। অর্থাৎ সব মিলিয়ে ভারতী ঘোষকে সামনে পেয়ে গ্রামের মানুষ উজাড় করে দিচ্ছেন তাদের অভাব অভিযোগের কথা। এটা অজিত মাইতির এলাকা তো? অজিত মাইতি। সমস্ত ক্ষেত্রেই তার কাছে যে অভিযোগ, সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় শাসক দলের বিরুদ্ধে, কোনো কোনো জায়গায় জনপ্রতিনিধির বিরুদ্ধে। অর্থাৎ সেই অভিযোগগুলো আগে যেমন শুনতেন তিনি পুলিশ সুপার হিসেবে, এখন শুনছেন ভোট প্রার্থী হিসেবে। নিজেদের পায়ে নিজেরা কুরুল বেরোবে। একদিন যদি ভয় পেয়ে তৃণমূলকে ভোট দাও, 5 বছর লাঠি ঝাঁটা মারবে। আর একদিন যদি ভয় জয় করে বিজেপিকে ভোট দাও, 5 বছর শান্তিতে থাকবে। তোমরাই ঠিক করো কি করবে। আমি পদ্মফুলের প্রার্থী, আমি একজন কর্মী। তাহলে আমি আগে আপনাদের কাজ করব, তারপরে আপনাদের কাছে মুখ দেখাবো। ঠিক করে ভোট দিন, যাতে মোদিজির সমস্ত প্রকল্প, সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনাদের কাছে আমি আসতে পারি। এসপি থাকাকালীন তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠেছে, সেখান থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। অবশেষে রাজনীতির ময়দানে ভারতী ঘোষ। খুব স্বাভাবিকভাবেই এই লড়াইটাও যথেষ্ট কঠিন তিনি জানেন। বন্দে মাতরম
সন্ধে পার হয়ে গিয়েছে, তখনও প্রচার চলছে, যে কারণে ভারতী ঘোষ গ্রামে গ্রামে ঘুরছেন, সেখানে এমার্জেন্সি লাইট নিয়ে লোকে চলে এসছেন কথা বলতে, এবং সব মিলিয়ে এত রাত পর্যন্ত তার এই প্রচার চালানো আসলে প্রত্যেকটি জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা, যাতে কোনো জায়গায় প্রচারে কোনো রকম ফাঁক না থাকে। উন্নয়ন, এই যে উন্নয়ন দেখতে পাচ্ছি, এই যে উন্নয়ন, এটা দেখেন আপনারা, দেখুন মানুষ এইভাবে এইটুকু বাচ্চা নিয়ে এই জিনিসটার উপর দিয়ে যাচ্ছে, সকাল জলের বিকাল। মধ্যে বৃষ্টি পড়ছে, বাদল হচ্ছে, দেখুন বাড়ির অবস্থা দেখুন। দেশের বিভিন্ন প্রান্তে বহু আইপিএস অফিসার চাকরি ছেড়ে অথবা অবসর নিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন, কিন্তু তার রাজনীতিতে যোগ দেওয়া রাজ্যের রাজনীতিতে যা আলোড়ন তৈরি করেছে তা অবশ্যই তো নজিরবিহীন বলা যেতে পারে। তার সঙ্গে আজকে আমরা সারাদিন প্রচার করেছি বা দেখেছি তার প্রচারের ধরন ধারণ, এবং তার সঙ্গে এখন কথা বলবো, কতগুলো প্রশ্ন করব। কেন রাজনীতিতে যোগ দিলেন? দেখুন, অনেক দিন চাকরি ছাড়ার পরে অনেকগুলো দিন চলে গেল, তখন মনে হলো যে আগে তো মানুষের পাশে সারা জীবনই কাজ করেছি, রাষ্ট্রপুঞ্জেও খুব ডেঞ্জারাস জায়গায় কাজ করেছি, সবকটাই ফেজ 5 এরিয়া ছিল, কিন্তু বিভিন্ন দেশে মানুষের পাশে দাঁড়িয়েই কাজ করেছি, আর জঙ্গলমহলেও মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করেছি। কিন্তু যেহেতু চাকরিটা ছেড়ে দিয়েছি, সেহেতু একটাই মাত্র ফিল্ড, যেটাকে বলে জায়গা খালি ছিল, সেটা হচ্ছে রাজনীতি। রাজনীতিতে এলে আবার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা যায়, যদি কেউ কাজ করতে চায় কাজ করতে পারে, সেই জন্যেই সেই ভেবেই রাজনীতিতে আসা। কোনো সময় মনে হয়নি প্রতিশোধ নেওয়া বা কোনো একটা জায়গায় আপনি ধাক্কা খেয়েছেন তার শোধ নেওয়ার জন্য? না না, আমি প্রতিশোধ নেওয়ার পলিসিতে খুব একটা বিশ্বাস করি না। তার কারণ আমি মনে করি যে এটা একটা অনগোয়িং প্রসেস। যে কেসগুলো আমার বিরুদ্ধে হয়েছে, সেই কেসগুলো যারা করেছেন তারা যখন করেছিলেন তখন বুঝতে পারেননি যে এই জায়গাটা এসে পৌঁছবে, এবং একটা নর্মাল গতিতেই সত্যিটা বেরিয়ে আসবে। সুতরাং আমি শুধু শুধু প্রতিশোধ নেওয়ার স্প্রিয়া নিয়ে, এটা নিয়ে ওটা নিয়ে আমার লাইফ নষ্ট করবো কেন? সংঘাতটা কোথায় লাগলো? সংঘাত বেশ কিছুদিন চাকরির যখন ছাড়লাম তার কয়েকটা দিন আগে থেকেই একটা সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল। তার কারণ জঙ্গলমহলটা এমন জায়গা, আপনারা জানেন যে অনেক দিন আগে যখন পুলিশের সন্ত্রাস বেড়ে যায়, সেই সন্ত্রাসের বিরুদ্ধে মাওবাদী আন্দোলন তৈরি হয়। সুতরাং মাওবাদীদের একটা প্রবল আক্রোশ ছিল প্রশাসন এবং পুলিশের বিরুদ্ধে। খুব রিলিজিয়াসলি এবং খুব ডেডিকেটেড ওয়েতে আমি কাজ করি, এবং শয় মাওবাদী আমার কাছে এসে সারেন্ডার করে। যখন জঙ্গলমহল ধীরে 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 নর্মালসির দিকে ফিরতে আরম্ভ করলো, একটা ট্রানজিশনাল ফেজ ফ্রম আ স্টেট অফ হরর অ্যান্ড ভায়োলেন্স টু আ স্টেট অফ নর্মালসি যখন আসতে আরম্ভ করলো, তখন দেখা গেল যে এই রাজ্য সরকারের দাদাগিরি শুরু হয়ে গেল। আগে মাওবাদী অঞ্চলে এনারা ঢুকতে পারতেন না, দাদাগিরি করতে পারতেন না, ট্যাক্স চাইতে পারতেন না, সিন্ডিকেট রাজ চালু করতে পারতেন না, বালি মাফিয়া করতে পারতেন না, নানা ধরনের জিনিস তারা করতে পারতেন না। কেন? একটা ভয় আশঙ্কার পরিবেশ ছিল। কিন্তু পরে যখন এটা 2015 দিকে শেষের দিকে নর্মালসিতে চলে এলো, 2016 সালের প্রথম দিকে, তখনই দেখা গেল যে নানা ধরনের চিন্তা ভাবনা হতে আরম্ভ করলো, এবং তখনই একটা পোটেনশিয়াল ক্ল্যাশ, আমি এসপি ছিলাম, আমার সঙ্গে তৃণমূল পার্টির নেতৃত্ব শুরু হলো। তৃণমূল পার্টি ভেতর থেকে একটা জেলায় রেজলিউশন করে, পার্টির বড় মিটিং ডাকে এবং রেজলিউশন করে যে এসপিকে হটাতে হবে। জঙ্গলমহলের মা যাকে বলেছিলেন, এখন কি মনে হয় আফসোস হয় ভুল বলেছিলেন? না না না, আমি কোনো কথাই এক্সট্রা বলি না। অ্যাঙ্কার আমি হতে চাইনি। ওনারা আমাকে বলেন যে অ্যাঙ্কারিং তোমাকেই করতে হবে। অ্যাঙ্কারিংয়ের জন্য অ্যাঙ্কারের যা বক্তব্য তা লেখা থাকে, লিখে দেয় ওনারা যে এই জিনিস বলতে হবে, সেটা বিভিন্ন জায়গায় যায়, অ্যাপ্রুভাল হয়, তারপর সেটা আসে। সেখানে যদি লেখা থাকে যে
কেউ একজন মার্গারেট থ্যাচারের মতো আমাকে সেটা নর্মাল কোর্সেই পড়ে বলতে হয়। আমি বানিয়ে বানিয়ে বলি না, একটা ওরকম কিন্তু সবাই একবার তো নয়, একাধিকবার হয়েছে এটা। যা বলেছে, যা লিখে দিয়েছে তাই আমি বলেছি। আপনার এতটাই প্রভাব ছিল নাকি অন্যান্য ডিআইজি, আইজি এদের সঙ্গে সরাসরি আপনার কথা বলার দরকার ছিল না, সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতেন এবং বেশ কয়েকটি জেলায় যারা এসপি হতেন তারাও আপনার সঙ্গে খুব সহযোগিতা করতেন, অন্যরকম সম্মান করতেন? দেখুন, আমি সব সময় চেষ্টা করেছি, আমার লাইফটাই এরকম যে আমার মনে হয় না যে আমি কারোর হাত, আরও পরিষ্কারভাবে বলি, আমার কোনোদিন মনে হয়নি যে কারোর হাত মাথায় রাখার প্রয়োজন আছে। বিজেপিতে যোগ দিলেন কেন? আপনারা জানেন যে আমি যখন চাকরি ছেড়েছি আর আমি যখন বিজেপিতে যোগ দিয়েছি, তার মধ্যে ছিল পুরো একটা বছর, আরও বেশি, প্রায় 13 মাস আমি নিজে লড়াই করেছি। আমি সুপ্রিম কোর্টে গেছি, আমি সুপ্রিম কোর্ট থেকে ভালো অর্ডার পেয়েছি 1 অক্টোবর 2018। তখনও আমি কোনো জয়েন টয়েন করিনি, আমার মনে হয়নি যে জয়েন করার দরকার আছে। তারপরে আস্তে 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 আমার মনে হলো যে আমি মানুষের সঙ্গে কাজ করেছি, তো মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি বোধহয় কোনো একটা জায়গায়। আমি নিজের কথা এত বেশি ভাবছি এবং নিজের কি বলবো, একটা সরকারের সঙ্গে কাজ করা, সেই সরকারটা আমাকে সর্বোচ্চ মেডেল, চিফ মিনিস্টারের কমেমোরেশন মেডেল ওপেন জায়গার মধ্যে দেওয়া, আমার কাজে তালি দেওয়া, প্রশংসা করা, তারপরেই আমি যে বললাম আমি কাজ করব না, সঙ্গে সঙ্গে আমাকে কতগুলো ফলস কেসে, একেবারে ফলস, আপনারা জানতে চাইলে আমি আরও বলতে পারি, জড়িয়ে দেওয়া। কোথাও আমি একটা ধাক্কা খেয়েছিলাম এবং সেই ধাক্কাটা খাওয়ার পরে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করলাম যে আমি বোধহয় মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। সেই জন্যই আমি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিই। একবার সিদ্ধান্ত নেওয়ার পরে আমি চোখ খুলে সমস্ত রাজনৈতিক দলের দিকে তাকাই। বেসিক্যালি আমি লিডারশিপ দেখছিলাম, সোজা কথা, যে লিডারশিপ কীরকম, কী মানে কাজ চাইছে, কীরকমভাবে কাজ করায়, আমি চাইলে কি কাজ করতে পারি, হ্যাঁ, ভবিষ্যতে কিভাবে কন্ট্রিবিউট করতে পারি, সব দেখে আমার মনে হলো যে বিজেপিতে আসলে ভালো হবে। এই অবস্থায় দাঁড়িয়ে আপনি, আপনার ভয়ে কুখ্যাত দুষ্কৃতীরা পালিয়ে বেড়াতো, তারপর আপনাকে একসময় পালিয়ে বেড়াতে হয়েছে কার্যত, আপনি ভয়েস মেসেজ পাঠাতেন আমাদের কাছে, তখন কীরকম ফিলিংস হতো? না দেখুন, জিনিসটার না একটা পদ্ধতি আছে, সব জিনিসের একটা পদ্ধতি আছে। বলি, আমি তো ক্রিমিনাল নই, আমি একজন আইপিএস অফিসার, এমন একজন আইপিএস অফিসার যে এত বছর রাষ্ট্রপুঞ্জে কাজ করলাম, এত বিদেশে গিয়ে পড়াশুনো করলাম, রাষ্ট্রপুঞ্জের সমস্ত লোক আমাকে চেনে, কোথাও কোনো কমপ্লেন হলো না। জঙ্গলমহলে এতদিন কাজ করলাম, কোথাও কোনো কমপ্লেন হলো না। হঠাৎ একদিন আমি চাকরি ছাড়ার পরে একটা কেস করে, আচ্ছা কেস করে দিল, আমাকে ডাকতে পারতো জিজ্ঞাসাবাদের জন্য, করেনি। কতগুলো মিথ্যার প্রশ্রয় নিয়ে ওয়ারেন্ট বের করে দিল। এখন এদের ইন্টেনশন ছিল একে যে করেই হোক ধরে বন্ধ করে দেবো, যাতে এ কোনো বিরোধী পক্ষে না যেতে পারে, কোনো রাজনীতি না করতে পারে, মুখ বন্ধ করে পড়ে থাকবে এক জায়গায় এবং এ নিজে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বেরোবার জন্য চেষ্টা করবে। সেই জায়গাটায় আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এই রাজ্য সরকার। এই রাজ্য সরকারের মতো নোংরা সরকার আমি আমার জীবনে দেখিনি। নট অনলি নোংরা, ট্রেচারাস। প্রথমে শব্দটা ব্যবহার করছিলাম প্রতিশোধ, এখন শব্দটা বদলে দিয়ে বলছি শিক্ষা দেওয়া। শিক্ষা দিতে চান? এই সরকার এমনিতেই শিক্ষা পাবে। কেন কি, যখন মানুষের উপরে খুব বেশি অত্যাচার হয়, প্রথম অত্যাচার করা যায়। আপনারা জানেন যে এর আগে যারা ছিলেন তারা লাস্টের দিকে কি হয়েছিল, মানুষ পরিবর্তন চাইছিল, কিন্তু মানুষ আসল পরিবর্তন চাইছিল। যারা তখন অত্যাচারের মধ্যে ছিলেন, ঘর ছাড়া ছিলেন, প্রচণ্ডভাবে অত্যাচারিত হয়েছিলেন, আজকে তারা অত্যাচারী। মানুষ জবাব দেবে এবং মানুষ এমন জবাব দেবে যে ইতিহাস আবার ফিরে আসবে। পুলিশ মহলে নাকি আপনার কোনো বন্ধু নেই, সবাই অধস্থান? এটা যে বলেছে আপনাকে, সে ভয় বলেছে। একটা সময় এই সরকার ওপেনলি বলে দিয়েছিল সবাইকে, ওপেনলি একদম থ্রেটনিং দিয়ে, যে ভারতী ঘোষের সঙ্গে যদি কথা বলো একদম শেষ করে দেবো। এবং বহু লোককে এদিকে ওদিকে ট্রান্সফার করেছে, বহু লোকের ওপরে
টেলিফোন ট্যাপ করে তাদের উপর নজরদারি করা হচ্ছে। এই পুলিশ ডিপার্টমেন্ট আমাকে মায়ের মতো দেখেছে। আমি আমার বাহিনীকে খুব ভালোবাসতাম। সমস্ত অধস্তন পুলিশ কর্মচারী আমার দীর্ঘ কর্মজীবনে আমার সঙ্গে যোগাযোগ রেখেছে, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক। এবং এরা যদি মনে করে যে আমরা ধমকিয়ে চমকিয়ে পুলিশ অফিসারদের বারণ করে যে ওর সাথে সম্পর্ক রেখো না, এইভাবে চালাবে, তাহলে ভুল করছে। আমি এটুকু বলি, ভুল করছে। সম্পর্ক হয়ে যায় না মানুষের সঙ্গে, ওরকম ধমকানো চমকানোতে সম্পর্ক নষ্ট হয় না। অনেক লোক আছে, ইনফ্যাক্ট আমি বলবো যে 90% অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট ইজ উইথ মি, ওয়াজ উইথ মি, ইজ উইথ মি, উইল বি উইথ মি। ভোটের কি ফল আশা করছেন? পজিটিভ পয়েন্ট কি আছে? আমি সবসময় ফলাফলের আশায় না কাজ করি না, কোনোদিন করিনি আজ পর্যন্ত। আমি মনে করি যে যার যেটা যখন যেটা করা দরকার সেটা করব। আর ফলাফল তো ঈশ্বরের উপরে, ফলাফল তো আমাদের হাতে থাকে না। ঈশ্বর যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আপনার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন তার ইংরেজি জানা নিয়ে আপনি কিছু মন্তব্য করেছেন, এটার ব্যাখ্যাটা কি? কারণ অনেকে ব্যাখ্যা ছাড়াই মন্তব্যটা প্রচারিত করেছে এবং সেটার হয়তো অন্য কোনো ব্যাখ্যা আপনার কাছে রয়েছে, কি বলবেন? দেখুন, দেব বলেছিল যে আমি বাংলায় পার্লামেন্টে বলেছি, ঘাটাল মাস্টার প্ল্যানটা বুঝিয়েছি, আমি এলে আবার বাংলায় বলবো। আমার কথা হচ্ছে, আমি যদি লন্ডনে গিয়ে বাংলায় বলি, আমি যদি তামিলনাড়ুতে গিয়ে উড়িয়ায় বলি, কেউ বুঝবে না না। তো পার্লামেন্টে বেশিরভাগ লোকই হিন্দি বোঝে, ইংরেজি বোঝে। ওখানে গিয়ে বাংলায় বললে ঘাটার মাস্টার প্ল্যান তো কেউ বুঝতে পারবে না। এবং হিন্দি ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পার্লামেন্ট হচ্ছে ন্যাশনাল পলিটিক্সের অঙ্গ। সুতরাং যে পার্লামেন্টে যায়, সংসদে যায়, তার হিন্দিটা রপ্ত করা বিশেষ দরকার। কিন্তু কেউ যদি বলেন যে আমি লন্ডনে গিয়ে বাংলায় বলবো, আমি বাঙালি বুক ফুলিয়ে বলছি, আবার বাংলায় বলবো, ইট ইজ ইউজলেস। এই প্রার্থী সম্পর্কে আপনার কি মতামত? দেখুন, পার্সোনাল একটা রিলেশনশিপ আছে ওর সাথে। ও আমার ছোট ভাইয়ের মতো, ও ভালো অভিনেতা। কিন্তু ও এমন একটা দলে ঢুকেছে যে দলটা সাধারণ মানুষের টাকা চুরি করতে 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 একেবারে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে। আজকে আমি অজিত মাইতির এলাকায় গেলাম, আপনি তো নিজে দেখলেন ওনার সম্বন্ধে কি বলছিল লোকেরা, কিচ্ছু দেয়নি। সেই দলের হয়ে দাঁড়ানো আমার মনে হয় যে খুব ভালো কাজ নয়। আর ওর সম্বন্ধে আমি কিছুই বলবো না, তার কারণ ও আমার প্রতিদ্বন্দ্বী, ও না হয় অন্য কেউ হতে পারত।